আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমরা এই পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটা শেষ করব এমসিকিউ গুলা। খুব বেশি এমসিকিউ নাই, হয়তো 45 টার মতো এমসিকিউ আমি এখানে সিলেক্ট করেছি। তো বেশ কিছু এমসিকিউ হয়তো আমার কাটছাট করতে হইতে পারে, যেহেতু হচ্ছে আমি এসে সরাসরি দাঁড়িয়ে গিয়েছি, আমি সময় পাই নাই। হয়তো 2 থেকে 1টা এমসিকিউ যেগুলো আমাদের বোর্ডে একেবারে আননেসেসারি। আর কাহিনী হচ্ছে আমি রেকর্ড করছিলাম, বাট এখানে একটু ওবিএস এর সমস্যা হওয়াতে আমার হচ্ছে মানে ওই জিনিসটা আবার একটু রিক্যাপ করা লাগবে। ঠিক আছে, আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি, তো সমস্যা নেই। তাও শুরু হওয়ার আগে এই চ্যাপ্টার সম্পর্কে দুই একটা কথা বলি। সেটা হচ্ছে, এতদিন পর্যন্ত শর্ট সিলেবাসে ছিল এই চ্যাপ্টারটার একটা পার্ট, আর একটা পার্ট ছিল না। বাট এখন ফুল সিলেবাস, তোমাদের কিন্তু ফুল সিলেবাস হওয়াতে এই যে চ্যাপ্টারটা আছে এখানে কিন্তু ভলিউম একটু বেড়ে গেছে। বুঝতে পারছো, ভলিউমটা একটু বেড়ে গেছে। সো এই জায়গাটা আমাদের একটু ভালো মতো হ্যান্ডেল করতে হবে। বাট হ্যাঁ, নির্দিষ্ট কিছু টপিক, নির্দিষ্ট কিছু প্রশ্নের বাইরে মানে এই চ্যাপ্টার থেকে খুব একটা আসে না। বাট হ্যাঁ, পড়াটা একটু বেশি। ওকে, তাহলে চলো শুরু করি। প্রথম কোশ্চেনটা ছিল যে কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য হয় কখন? যখন আর ইকুয়ালস টু আর নট হয়, ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, এগুলো আমি আগেই লিখছি, হয়তো এরকম 4টা বা 5টা এমসিকিউ আছে, তো ওবিএস সমস্যা দিচ্ছিল, আমি আর মুছি নাই। আর ইকুয়ালস টু আর নটে আমার ইকুইলিব্রিয়াম হয়। এই জিনিসটা দেখেই বুঝতেছো, এরকম একটা এনার্জি শক্তি তোমাদের ইসাক স্যারের বইয়ে আছে। অর্থাৎ ইকুইলিব্রিয়াম বলতে আমি কি বুঝাচ্ছি ভাইয়া, যে কোনো একটা অ্যাটমের ধরো ভিতরে যে নিউক্লিয়াসটা থাকে ওইটা আমার ইলেকট্রনকে আকর্ষণ করে না বাইরের শেলে। তো বাইরের শেলের ধরো এমন কোনো একটা পজিশন, আমার নিউক্লিয়াস থেকে এমন কোনো একটা রেডিয়াসের কথা আমি চিন্তা করতেছি, যেখানে আমার অ্যাট্রাকশন আর রিপালশন ফোর্স, রিপালশন মানে হচ্ছে বিকর্ষণ, বিকর্ষণটা কোত্থেকে আসলো ভাইয়া? সেটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে কিন্তু আমাদের বিকর্ষণ করে। তো শেলে থাকা ইলেকট্রনগুলা, ঠিক আছে, এগুলো কিন্তু একটা আরেকটাকে বিকর্ষণ করে। তো এইটা কথা আমি বলছি। তো এমন একটা পজিশনের কথা চিন্তা করো যেখানে আমার আকর্ষণ বল আর বিকর্ষণ বল দুইটা সমান হবে, সমান হয়ে ইকুইলিব্রিয়ামে থাকবে। ওই পজিশনটাই হচ্ছে আর ইকুয়ালস টু আর নট। হ্যাঁ, একটা আদর্শ ব্যাসার্ধের কথা বলে। স্ফটিকাকার বা কেলাসিত কঠিন পদার্থের কণাসমূহ কিভাবে সাজানো থাকে? তাই কঠিন পদার্থের কণাসমূহ যদি কেলাস আকার বলা থাকে, এটা অবশ্যই ত্রিমাত্রিক বিন্যাসে সাজানো থাকবে। ওকে, এরপরে কি, কোনো বস্তুর আকার বিকৃতির জন্য যে পীড়ন প্রয়োগ করা হয় তাকে কি বলে? এখানে একটা ভালো কোশ্চেন। দেখো, আমি যদি তোমাদেরকে একটু স্মরণ করাই দিই জাস্ট, সেটা হচ্ছে এরকম একটা বই দেখছো, আজারি স্যারের, এটা তোমাদের বই। তো এটাকে ধরো আমি এরকম করে বেন্ড করে দিছি একটু, তো এটা একটু আকার পরিবর্তন হয়েছে না? তো আকার পরিবর্তন হওয়াতে এটা কি কি ধরনের আমরা আহ পীড়ন বলতে পারবো? মানে এই রিলেটেড পীড়নটা কি পীড়ন হয়? অবভিয়াসলি ক্রিন্টন পীড়ন হয়। আচ্ছা, সিমিলার জিনিস, বল প্রয়োগে যদি কোনো বস্তুর আকারের পরিবর্তন হয় তাকে আমরা কি বলি ভাইয়া? আকার বিকৃতি বলি। আরেকটা এমসিকিউ আছে মেবি এরকম দাগানো। ওকে, তো প্রযুক্ত বল অপসারণ করার পরেও যে সকল বস্তু পুরোপুরি বিকৃত অবস্থায় থেকে যায় তাদেরকে কি ধরনের বস্তু বলা হয়? অর্থাৎ তুমি প্রযুক্ত বল মানে বল প্রয়োগ করছো, এরপরে বস্তু পুরোপুরি বিকৃত অবস্থায় আছে, মানে আছে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে প্লাস্টিক ডিফরমেশন। ঠিক আছে, পুরোপুরি বিকৃত অবস্থায় থেকে যাওয়াটাকে কি বলে? প্লাস্টিক ডিফরমেশন। না, স্থায়ী স্থায়ী তোমার বিকৃতি, এটাকে কি বলে? অনেক সময় স্থায়ী বিকৃতিও বলে। তাহলে ওই ধরনের বস্তুকে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে আমার পূর্ণ নমনীয় বস্তু। এখন পূর্ণ নমনীয় বস্তুকে ইংলিশে আমাদের ডাকটাইল ম্যাটেরিয়াল বলে। যেহেতু আমি ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর একজন স্টুডেন্ট, সো এটা সম্পর্কে আমার পড়াশোনাটা অনেক ভালো। তাই আমি একটু তোমাদেরকে জানাই দিলাম যে ফোর্স অ্যাপ্লাই করলে সম্পূর্ণভাবে পূর্বের অবস্থায় ফেরত আসে না। ওকে, তাহলে এরপরে দেখি সব ঠিক আছে কিনা, এরপরে আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। দেখো, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটি? আচ্ছা, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, আমরা আয়তন গুণাঙ্ককে কি দিয়ে লিখতাম? বাল্ক মডুলাস হিসাবে লিখতাম। এটা বিপরীত রাশিটা হচ্ছে আমাদের কি বলতো? সংনম্যতা। ঠিক আছে, সংনম্যতা জিনিসটা কি মনে পড়ে? সংনম্যতা জিনিসটা হচ্ছে কি? আয়তন গুণাঙ্কটা কি আগে তাই বলো। আয়তন গুণাঙ্কটা হচ্ছে কোনো একটা কিছুর আয়তন ধরো আমার এক্সপ্যান্ড হচ্ছে, তো এখানে আমরা চিন্তা করতেছি যে এত প্রেসার ইউজ করছি, এত ভলিউমের চেঞ্জ হয়েছে, তো আমার এখন আয়তন গুণাঙ্ক কত, ওইভাবে বের করা যায়। আবার সংনম্যতা জিনিসটা সবসময় আমার কম্প্রেশন বা তোমার এই সংকোচনটাকে ইন্ডিকেট করে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার বাল্ক মডুলাসের ঠিক উল্টা রাশিটা। আচ্ছা, এরপরে একটা কথা বলছে, একটি তারকে নির্দিষ্ট পরিমাণ প্রসারণ ঘটাতে যে কাজ করতে হয়, দ্বিগুণ ব্যাসার্ধ অর্ধেক দৈর্ঘ্যের তারকে সমপরিমাণ প্রসারিত করতে কাজ করতে হবে পূর্বের কত গুণ?
আচ্ছা, এই জিনিসটা আমরা কেমনে করবো বলো তো? দেখো, একটি তারকে নির্দিষ্ট পরিমাণ প্রসারণ ঘটাতে যে কাজ করতে হয়, দ্বিগুণ ব্যাসার্ধ অর্ধেক দৈর্ঘ্যের তারকে সমান্তরাল প্রসারণ করতে। আচ্ছা, W1 তাইলে আমরা কি করতে পারি? W1 আমরা লিখতে পারি হাফ FL দিয়ে করি এটা আমরা, হ্যাঁ? আচ্ছা, FL দিয়ে করার দরকার না, YAL স্কোয়ার বাই L দিয়ে করি, হাফ YAL স্কোয়ার বাই L। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রের কাজ। আচ্ছা, এখন W2 যদি করি, দেখো আমাদের কি হয়, হাফ পীড়ন, পীড়ন তো আমার সরি ওয়াই, ঠিক আছে, ইয়াংস মডুলাস তো আমার সেম থাকবে, ম্যাটেরিয়ালস তো চেঞ্জ হয় না, তাই না? জিনিসটা তো চেঞ্জ হয় না, তারটা তো আর চেঞ্জ হয়ে যায় নাই, তাহলে ওয়াইয়ের মতো রাখো। এখন এ কি বলছে দেখো, দ্বিগুণ ব্যাসার্ধ। এখন দ্বিগুণ ব্যাসার্ধ হইলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, তুমি এ তে কি লিখতে, এখানে ধরো এটা A1 এ লিখতা পাই R1 স্কোয়ার। এখন A2 কি লিখবা, পাই আর ওয়ানটা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে 2R1 এর স্কোয়ার, এটা হবে হচ্ছে 4 পাই R1 এর স্কোয়ার। তাহলে এখানে আমার 4 পাই R1 এর স্কোয়ার, ওকে। আচ্ছা, ইন্টু ছোট এল স্কোয়ার, ঠিক আছে, ছোট এল স্কোয়ার সমপরিমাণ প্রসারিত করছি, সো এখানে ছোট এল স্কোয়ার থাকতে পারে, সমস্যা নেই। এই নিচে হচ্ছে আমার কি বলছে, যে ওই পূর্বের দৈর্ঘ্যের অর্ধেক, তাইলে এখানে আমি L/2 ছোট্ট করে দিয়ে দিতে পারি না? অবভিয়াসলি দিতে পারি। অ্যান্ড এটার ফলে আমার যে কাজটা হইলো সেটা হচ্ছে, তুমি দেখতে পারবা এখন হাফ ইন্টু YAL স্কোয়ার বাই L। দেখো এই নিচের যে L2টা ছিল, নিচের যে 2টা ছিল, এই 2টা উপরে গিয়ে গুণ হয়েছে, কার সাথে গুণ হয়েছে, এই যে 4 এর সাথে, ঠিক আছে, 4 × 2, মানে একবারে আমি যদি চাই 8 লিখে দিতে পারি। অনেকে প্রশ্ন করতে পারে, ভাইয়া পাই R1 স্কোয়ারটা কই গেল, ভাইয়া পাই R1 স্কোয়ারটা এ ছিল না, তাহলে আমি এরিয়া একবারে লিখে দিতে পারি। আচ্ছা, তুমি এখন আমাকে বলো এই পার্টটাকে কি লেখা যায়, এই পার্টটাকে কি লেখা যায়, এই পার্টটাকে তোমার কি লেখা যায় বলো? এই পার্টটাকে অবভিয়াসলি আমার W1 লেখা যায় না, তাহলে এটা আমার কি হইলো, 8W1। আচ্ছা, মানে বুঝতে পারছো, এই পাই R1 স্কোয়ারকে আমি এ লিখে ফেলছি সরাসরি, এটা লেখা যাবে, সমস্যা নাই তো? ওকে, তাহলে আমার 8 গুণ বেশি কাজ করতে হবে। কত গুণ বেশি কাজ করতে হবে ভাইয়া? 8 গুণ বেশি কাজ করতে হবে, ঠিক আছে, 8 গুণ বেশি কাজ করতে হবে। দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত কি? আকার পীড়ন ও আকার বিকৃতি, এই দেখো এই সূত্রটা মনে আছে না, F = A tan থিটা। এটা হচ্ছে আমার আকার পীড়ন, F/A, হ্যাঁ, এটা হচ্ছে আমার আকার পীড়ন, আর এটা হচ্ছে আমার আকার বিকৃতি। ওকে, আকার বিকৃতিটা বুঝছো, তো অ্যাঙ্গেল দিয়ে কেন লেখা হয়েছে, কারণ আলটিমেটলি এই যে ধরো তুমি এরকম একটা বইকে ঠেলা দিয়ে যখন এই পজিশনে নিয়ে যাচ্ছ, তখন হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, মানে এইটা তো আমার ট্যান থিটা দিয়েও লেখা যায়, তাই না? এই জন্য এটা আমার আকার বিকৃতি পার্ট এটা, হ্যাঁ। ওকে, তাহলে এটাকে আমরা কি নামে রাখি? কৃন্তন গুণাঙ্ক। আরেকটা নাম হচ্ছে বলো, দৃঢ়তার গুণাঙ্ক। তাহলে এটা হচ্ছে আমাদের দৃঢ়তার গুণাঙ্ক, ওকে। এরপর বলছে কোন পদার্থটির ইয়াং এর গুণাঙ্ক সবচেয়ে বেশি? আচ্ছা বলো, কোন পদার্থটার ইয়াং এর গুণাঙ্ক সবচেয়ে বেশি, বলতে পারবা? সেখানে সব কালো হয়ে আছে কেন? বলো কোন পদার্থটার ইয়াং এর গুণাঙ্ক সবচেয়ে বেশি? ভাই, ইস্পাতেরটা সবচেয়ে বেশি, ঠিক আছে, ইস্পাতের সবচেয়ে বেশি, অর্থাৎ যাকে তোমার একটু মানে একক দৈর্ঘ্য প্রসারণ করতে তোমার সবচেয়ে বেশি বল প্রয়োগ করতে হয় বা পীড়ন প্রয়োগ করতে হয়, ধরো তোমার, তার ইয়াং এর গুণাঙ্কটা সবচেয়ে বেশি হয়, ঠিক আছে, এইভাবে মনে রেখো। ওকে, ইয়াং এর গুণাঙ্কের মাত্রা কি ভাই? ইয়াং এর গুণাঙ্কের মাত্রা ইজি বের করা, আমরা এটা মুখস্থ করবো না, আমরা এটা বের করব কিভাবে। তুমি জানতা Y = FL বাই, এমনি লিখো YAL বাই ছোট এল, তাই না? আচ্ছা আমার কি ভাই, আচ্ছা Y =
আচ্ছা, এটা আমরা ইয়াং এর গুণাঙ্কের মাত্রা ডিরেক্ট এমনিই তো বের করতে পারি। দেখো ওয়াই মানে কি ইয়াংস মডুলাস, এটার একক কি প্যাসকেল না? প্যাসকেলকে আমরা কি নিউটন পার মিটার স্কোয়ার লিখতে পারি না? অবভিয়াসলি লিখতে পারি, সমস্যা নেই। ওকে, এখন নিউটন পার মিটার স্কোয়ার থেকে ডিরেক্ট আমরা একবারে বের করে ফেলি। নিউটন কার একক? বলের একক। এটাকে কি দিয়ে লেখা হয়? মানে বল মানে কি ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন, তাই না? ভর ইনটু ত্বরণ। তাহলে নিউটনের জন্য আমি কি এম এল ইনভার্স টু লিখতে পারবো না, কারণ এম ইন্টু এ, এম এর জন্য বড় এম, এর জন্য এল টি ইনভার্স টু। আর মিটার ইনভার্স টু এর জন্য আমরা কি করতে পারি? এল ইনভার্স টু লিখে ফেলতে পারি। আমি অত পেঁচায় কেন করব যে একটা এই পাশে নিব একটা ওই পাশে নিব, তাই না? আচ্ছা, তাহলে এখন একবার যখন এটা গুণ করে মার্জ করবে তখন এটা হবে এম এল ইনভার্স টি ইনভার্স টু, এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু। ওকে, এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন বলছে 1 সেন্টিমিটার স্কোয়ার, এটা কত? 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, মানে এরিয়া দেয়া আছে, একটি তারে কত বল প্রয়োগ করা হলে এর দৈর্ঘ্য বিকৃতি আদি দৈর্ঘ্যের সমান হবে? আচ্ছা, দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হইতে হবে, কথা বুঝছো? ঠিক আছে, তাহলে আমাদের কত বল প্রয়োগ করার কথা বলছে? আচ্ছা, y ইকুয়ালস টু, আচ্ছা আমার ইয়াং এর সূত্রটা লিখতে ইচ্ছা করতেছে না কেন, সামটাইমস এরকম হয়, প্যারা নেই। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো পীড়ন বাই বিকৃতি, ইয়াং এর মডুলাস মানে কি পীড়ন বাই বিকৃতি, এইটুকু তো জানি। এখন আমার হচ্ছে ইয়াটা বের করতে হবে, কি বলে, বলটা বের করতে হবে। আচ্ছা, এটা মানে কি পুরাটা লিখো এফ এল বাই এ এল। আচ্ছা, এখন এফ মানে কি? এফ মানে হচ্ছে আমাদের ওয়াই এ এল বাই বড় এল, তাই না? আচ্ছা, ওকে, তাহলে এখন তোমাকে একটা কথা বলছো, দেখো এর দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান, মানে কি এখানে এল যেটা মানে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে যত, এটাকে কত সমান ধরতে বলছে? বড় এলে সমান ধরতে বলছে। কত সমান ধরতে বলছে ভাইয়া? বড় এলে সমান ধরতে বলছে। আচ্ছা, তাহলে এখন আমরা ভ্যালুগুলা বসাই, চলো। ওয়াই এর ভ্যালু কত ভাইয়া? 2 ইন্টু 10⁻11, তাহলে 2 ইন্টু 10⁻11। এর ভ্যালু কত? 1 বর্গ সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 10 ইনভার্স 4 দিয়ে দিতে পারি না আমি? কারণ কি বলতো, 1 সেন্টিমিটার স্কোয়ার মানেই কি আমার 10 ইনভার্স 2 ইন্টু 10 ইনভার্স 2, তাই না? মিটার স্কোয়ার হবে। তাহলে এটা কি হয়? 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার হয় না? হ্যাঁ, ওকে, তাহলে একবারে লিখছি। অ্যান্ড এই যে এলটা, এই এলটা এল হবে আর নিচেরটাও এল হবে। তাহলে এল এল কাটলে কি হয়? 2 ইন্টু 10⁻7 নিউটন। হ্যাঁ, বড় একক নিউটন, এটা হবে আমাদের অ্যান্সার। পারদের আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে এত, তাহলে এর সংনম্যতা কত? আচ্ছা, স্থিতিস্থাপক গুণাঙ্ক থেকে আমরা দেখছি না এই তোমার কে যেটা সংনম্যতাটা কি আমার বাল্ক মডুলাসের উল্টাটা, তাহলে 1/b দিয়ে দাও, ক্যালকুলেটর আছে এখানে। 1/2.6 ইন্টু 10⁻10, 3.84 ইন্টু 10⁻11, 3.84 ইন্টু 10⁻11, ঠিক আছে? প্যাসকেলের উল্টা, তাহলে প্যাসকেল ইনভার্স 1, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে? পয়সনের অনুপাতের মান নিচের কোনটির সমান হতে পারে না? বলো। এটা তোমাদের একটু মনে রাখা লাগবে, ঠিক আছে? বলো, পয়সনের অনুপাতের মান নিচের কোনটা হইতে পারে না? এটা মনে হয় 0.6 হবে, ঠিক আছে? এটা মনে হয় 0.6 হবে, হ্যাঁ। আচ্ছা, এইটা কোথাকার ম্যাথ, মানে এটা কোথাকার অঙ্ক বোর্ডে আসছে, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের ইসাক স্যারের বই থেকে ডিরেক্ট দেওয়া, হ্যাঁ, ইসাক স্যারের বইয়ে আছে এটা, হ্যাঁ। সো ইসাক স্যার আর তপন স্যারের বইটা করলেও হয়, বাট আমার মোস্ট ফেভারিট হচ্ছে শেরু স্যারের বই আর প্রামাণিক স্যারের বই, যেটা অনেকেই হয়তো তোমরা ফলো করো না, সমস্যা নাই, একটা করলেই হয়। বলো, পয়সনের অনুপাতের ক্ষেত্রে কোনটি সঠিক? এখান থেকে কোন ইয়াটা সঠিক? -1 থেকে -1 থেকে +1/2 পর্যন্ত,
তাই না? এই রেঞ্জটা আমার কি পয়সনের অনুপাতের জন্য সঠিক রেঞ্জ। ওকে, বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? দেখো, বিকৃতি বনাম পীড়ন। আচ্ছা, তাহলে বিকৃতি বনাম পীড়ন কি নির্দেশ করে আমাদের বলতে পারবা? আচ্ছা, এটা দেখেই বোঝা যাচ্ছে, তুমি লিখো y ইকুয়ালস টু আমাদের f বাই a ডিভাইডেড বাই l বাই l। আচ্ছা, এখন তোমার বের করতে বলছে বিকৃতি বনাম পীড়ন। আচ্ছা, তাহলে আমার এই দিকে আছে হচ্ছে বিকৃতি বা এল বাই এলও দিতে পারো, আর এইদিকে কে আছে আমাদের এফ বাই এ। তাহলে বলতে পারবা এখানে কাকে নির্দেশ করে? আচ্ছা, আজকে মনে হয় এই স্টুডিওতে আবার 7টার সময় ক্লাস আছে, মেসেজ দিচ্ছে, আমরা দ্রুতই শেষ করে ফেলবো। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 রেকর্ড করব, তাহলে শেষ হয়ে যাবে। আচ্ছা, 4:30 বাজে, সমস্যা নেই। স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্কটা আমরা কিন্তু পাবো। ঠিক আছে, তো এই আর কি লেখচিত্রের ঢাল। ধরো তুমি এরকম একটা লেখচিত্র আঁকাইছো, এইটার ঢালটা কি হবে? স্থিতিস্থাপক গুণাঙ্ককে আমার করবে। আচ্ছা, এইখানে খুব সম্ভবত এইটা এখানে আর এইটা এখানে হবে। ঠিক আছে, মানে আমি বলতে চাচ্ছি পীড়ন বনাম ই হবে। হ্যাঁ, মানে এফ বাই এটা উপরে থাকবে, আর এখানে হচ্ছে এল বাই এল হবে। বুঝতে পারছো? মানে পীড়ন বনাম বিকৃতির লেখচিত্রের ঢাল স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্দেশ করে। স্থিতিস্থাপক গুণাঙ্কটা কি? ইয়াংস মডুলাস এই ক্ষেত্রে। আচ্ছা, স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃন্তন পীড়ন ও কৃন্তন বিকৃতির অনুপাতকে কি বলে? আচ্ছা দেখো, কৃন্তন পীড়ন আর কৃন্তন বিকৃতির আগে আমরা এই সূত্রটা আরেকবার লিখে নিই, এফ বাই এ ডিভাইডেড বাই ধরো ট্যান থিটা। ঠিক আছে, উপরের পার্টটা হচ্ছে আমাদের পীড়নের পার্ট, নিচের পার্টটা আমাদের বিকৃতির পার্ট। এখন কি চাইছে? কৃন্তন পীড়ন, এই যে এটা এফ বাই এটা কৃন্তন পীড়ন, কৃন্তন বিকৃতির অনুপাতটা এই যে এটা হচ্ছে আমার কৃন্তন বিকৃতি। তাহলে এদের থেকে আমরা কি পাবো? দৃঢ়তার গুণাঙ্কটা পাবো। ওকে, দুটি সমান দৈর্ঘ্যের তারের ব্যাসার্ধের অনুপাত 1:2। আচ্ছা, এদের উভয়ের উপর সমান বল প্রয়োগ করার ফলে তার দুটির দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত 4:1 হলে তাহলে তার দুটির ইয়াং এর গুণাঙ্কের অনুপাত কত? আচ্ছা, মেবি 1:1 হবে, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাও অঙ্কটা করে দেখাই। দেখো, আমার F1 ইকুয়ালস টু F2, অর্থাৎ দুইটার উপরেই আমি সেম বল প্রয়োগ করছি, এই কথাটা বুঝে নাও। আচ্ছা, এখন ব্যাসার্ধের অনুপাতটা কত? দেখো, ব্যাসার্ধের অনুপাতটা হচ্ছে R1:R2। কত বলতো? R1 বাই R2, এভাবে লিখি। R2 হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই 1, সরি 1/2, 1 ডিভাইডেড বাই 2 মানে হাফ। আচ্ছা, আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে দুটির দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত বল প্রয়োগ করার ফলে তার দুটির দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত 4:1 হলে তার দুটির দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত, তাহলে L1 বাই L2 এটা কত আমাদের 4/1। 1 লেখা লাগে না, তাও লিখছি, সমস্যা নেই। এখন এখানে তুমি সূত্রটা বসাও, y1 a1 l1 ডিভাইডেড বাই l1, y2 a2 l2 ডিভাইডেড, ছোট এল হবে, আমি ছোট এল আর বড় এল লিখতেই পারি না ভাই, L2 L2। আচ্ছা, এখন দুটি সমান দৈর্ঘ্যের তার, কথাটা বুঝছো, দুইটা সমান দৈর্ঘ্যের তার হইলে এখানে আমার কাটাকাটি যাবে না, এটা L1 L2 কাটা। আচ্ছা, এখন y1 বাই y2টা নিয়ে আসো, আর এই পার্টটাকে এটা নিচে নিয়ে যাও। আচ্ছা, তাহলে আমাদের a2 বাই a1 ইন্টু L2 মানে ছোট L2 বাই L1। আচ্ছা, এখন আমরা হিসাব নিকাশগুলা করবো। দেখো, R1 বাই R2 তুমি পাইছো 1/2। আচ্ছা, ওকে, সমস্যা নেই। এখন এখানে কি করা যায়? এখানে দেখো, পাই আর 2 এর স্কোয়ার দাও, এখানে পাই আর 1 এর স্কোয়ার দাও। বাট ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে একটু তাকায় লিখতে পারি এইরকম, দেখো তো এটা লিখলে কি খুব একটা প্যারা হবে? R2 ইকুয়ালস টু 2R1, খুব একটা প্যারা হবে? খুব একটা প্যারা কিন্তু হবে না। হ্যাঁ,
তাহলে R2 কে আমি 2R1 দিয়ে রিপ্লেস করে দিলে কি পাবো? 4R1 স্কোয়ার চলে আসবে না এখানে একটা? আচ্ছা, এখানে R1 এর স্কোয়ারটা রাখি আর 4টা গুণাকারে রাখি। ওকে, এখন L2/L1 কত? L2/L1 হচ্ছে 1/4, যেহেতু L1/L2 হচ্ছে 4/1, তাই না? তাই এটা কত হবে আমাদের? 1/4 হয়ে যাবে। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে দেখো πr1 স্কোয়ার πr1 স্কোয়ার কাটা, 4 কাটা, সুতরাং এখানে কত আসলো? 1 আসলো। তার মানে y1/y2 কত আসলো? 1। জিনিসটাকে এভাবে লেখা যায় y1 y2 equals to 1:1। ওকে, এরপর কি? একই উপাদানের তৈরি। আচ্ছা, একই উপাদানের তৈরি। ওকে, দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ, কিন্তু ব্যাসার্ধ প্রথম তারের অর্ধেকের সমান। ভর সমান ভার, সমান ভার প্রয়োগ করা মানে হচ্ছে সমান বল প্রয়োগ করা। ভর বলে নাই, বলছে ভার, ভার মানে বল। ঠিক আছে, বাংলায় অনেক ক্যাচাল আছে, ওগুলো নিয়ে কথা না বলি, আমার মুখ দিয়ে মানে বহুত কিছু বেরো যাবে। তাও নটরডেমের কোশ্চেন, আমার কলেজের কোশ্চেন, এটা বহুত কাহিনী করে। সমান ভার প্রয়োগ করলে দ্বিতীয় তার ও প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণ অনুপাত কত হবে? আচ্ছা, এইটা কি এটাকে আমার করে দেওয়ার খুব একটা দরকার আছে? আগেরটার মতোই তো। আচ্ছা, তারপরেও করে দেই। দেখো কি বলছে, একই উপাদানের তৈরি দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ। আচ্ছা, উপাদান মানে কি? একই উপাদান মানে y1 = y2, এইটুকু পেয়ে গেছে। উপাদান হইলে, একই উপাদান হলে আমার ইয়াংস মডুলাসটা চেঞ্জ হবে না, ঠিক আছে? আচ্ছা, বাট কথা আছে, এখন বলছে দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ। আচ্ছা, তাহলে দ্বিতীয় তারের দৈর্ঘ্য L2 যদি হয়, প্রথম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ সেটা আবার। আচ্ছা, কিন্তু ব্যাসার্ধ প্রথম তারের অর্ধেক নাকি? কি বলছে? প্রথম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ কিন্তু ব্যাসার্ধ প্রথম তারের অর্ধেক। আচ্ছা, এখানে একটা কমা বা কিছু একটা থাকা উচিত। আচ্ছা, তাহলে ব্যাসার্ধটা কি? R2, এটা হচ্ছে আমাদের R1 এর অর্ধেক। হ্যাঁ, R1 এর অর্ধেক। ওকে, ফাইন। আচ্ছা, তাইলে এখন আমরা কিভাবে করবো এই ম্যাথটা? দেখো y1 = y2, একটু এই পাশে লিখি। আচ্ছা, তাহলে এখন ইয়াংস মডুলাসের যে সূত্রটা আছে ওইটা ইউজ করি। আসো, সেটা হচ্ছে কি F1 বা F, তো আমার সমান ভার কি ইউজ করছি? সমান ভার ইউজ করছি, তাইলে F1 আর দেওয়ার দরকার নেই। F ইন্টু L1/A, L1 এটাও হচ্ছে 1, F ইন্টু L2 ডিভাইডেড বাই A2 L2। ওকে, এরপরে কি? এরপরে দেখো তুমি লিখতে পারতেছো এরকম, সেটা হচ্ছে আমাদের F কাটা। ওকে, সমান ফোর্স অ্যাপ্লাই করছিলা। এখন L2 মানে কি? 2L1 না? L2 মানে 2L1। আচ্ছা, আগেই না লিখি। আর A1 মানে কি? A1 মানে হচ্ছে πr1 স্কোয়ার। আচ্ছা, সমস্যা নেই, এখান থেকে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে R1 মানে হচ্ছে, দেখো R1 মানে হচ্ছে 2R2। আমার এই টাইপের ম্যাথ করতে ভালো লাগে না, কেন লাগে না? সেটা হচ্ছে এই যে 4πr2 স্কোয়ার লেখা যায়, বারবার খালি অনুপাতে চেঞ্জ করা লাগে। 4πr2 এর স্কোয়ার, হ্যাঁ, মানে πr1 স্কোয়ারকে আমি জাস্ট একটু চেঞ্জ করে একবারে 4πr2 স্কোয়ার লিখে দিচ্ছি, যেহেতু R1 = আমি 2R2 লিখতে পারি। হ্যাঁ, ওকে। এরপরে কি আমাদের L1, L1 এর মতোই থাকবে, এগুলারই অনুপাত বের করতে বলছে, যে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত কত। এখন L2 মতো রাখবো না, 2L1 করে দিব। আচ্ছা, A2 কত? A2টা হচ্ছে আমাদের, দেখো A2টা কত? πr2 এর স্কোয়ার। হ্যাঁ, πr2 স্কোয়ার ইন্টু L2। আচ্ছা, এখন তুমি একটু দেখো জিনিসটা, সেটা হচ্ছে আমাদের L1 কাটা যায়, L1 কাটা যায় না? কাটা যায়। এরপরে πr2 স্কোয়ার πr2 স্কোয়ার কাটা যায়। এখন তুমি কি করবা? L1/L2 করো। L1/L2 করলে কি হয় দেখো তো? L1/L2 করলে, আচ্ছা হ্যাঁ, 1/8 হবে। ঠিক আছে, ওরা মনে হয় অপশনে ভুল দিছে। L1/L2, আচ্ছা, তাহলে এটা আসতেছে আমার 1/8। তাহলে এটা কি অ্যান্সার আছে কোথাও? না। তাহলে এখানে ধরো
1/8 দেওয়া, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে দৈর্ঘ্য প্রসারণের অনুপাতটা কত হবে? 1/8 হবে ভাইয়া। ঠিক আছে, তো একবার ক্রস চেক করি। 2r2, আচ্ছা পাই 1 তাহলে 4πr² 4π কাটা কাটা, হ্যাঁ দ্বিগুণ, হ্যাঁ ঠিক আছে। ওকে, কি বলছে? কোন বস্তুর আদি মাত্রা x এবং বল প্রযুক্ত হওয়ার আদি দৈর্ঘ্য ধরো বা আদি মাত্রা, আচ্ছা x এবং বল প্রযুক্ত হওয়ার পর মাত্রা y হলে বিকৃতি কত হবে? আচ্ছা তাহলে বিকৃতি কত হবে বলতে পারবা? তোমার আদি মাত্রা হচ্ছে x আর বল প্রযুক্ত হওয়ার পর মাত্রা হচ্ছে y। ওকে, তাহলে আমার এখানে কত হবে? জিনিসটা হচ্ছে x মাইনাস y ডিভাইডেড বাই আদিতে ছিল x, তাহলে এটাই হবে আমাদের বিকৃতি। x ডিফারেন্স y আর কি। ঠিক আছে, এখানে মাইনাস সরাসরি দিও না, সরাসরি না দেওয়ার পিছনে এটা যুক্তি থাকতে পারে যে হয়তো দৈর্ঘ্য সংকোচনও হইতে পারে বা বৃদ্ধিও হইতে পারে, এটা আমরা জানি না, কিন্তু x আর y এর পার্থক্য এইটুকু জানি, ডিভাইডেড বাই x, অর্থাৎ এক্সটা আদি ছিল, তাহলে এটাই কি আমাদের বিকৃতি হবে। ওকে, আচ্ছা এখন কি বলছে? এত মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তার 10 কেজি ভর ঝুলালে তারটির পীড়ন কত হবে? আচ্ছা, পীড়নের সূত্র কি জানো তুমি? F/A জানো না? পীড়ন হচ্ছে P = F/A। F কত? F মানে F কি জিনিস? 10 কেজি ভর, তাহলে 10 × 9.8 ডিভাইডেড বাই A কি হবে আমাদের? A হবে হচ্ছে 0.5 মিলিমিটার স্কোয়ার, এটাকে মিটারে নিব, তাহলে 5 10⁻6 দিয়ে গুণ দিবা। এখন গুণ দিলে কত আসে বুঝছো তো? 10⁻6 দিয়ে কেন? 1 মিলিমিটার মানে কি 10⁻3 মিটার, তাইলে 1 মিলিমিটার স্কোয়ার মানে কি 10⁻3 × 10⁻3 মানে 10⁻⁻6। আমি শিওর এখানে এখনো অনেক মানুষ আছে যাদের একক নিয়ে অনেক সমস্যা, একক নিয়ে সমস্যা থাকা যাবে না। 1.96 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। দেখো কি বলছে? একটি তারের ইয়াং এর গুণাঙ্ক y, যার আদি দৈর্ঘ্য l এবং ব্যাসার্ধ r, তাহলে তার স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কত হবে যদি তার দৈর্ঘ্য l/2 হয়, ব্যাসার্ধ r/2 হয়? এখন একটা জিনিস আমাকে বলো, সেম তার স্থিতিস্থাপক গুণাঙ্ক তোমাকে জিজ্ঞেস করছে, তাহলে সেমই থাকবে। স্থিতিস্থাপক গুণাঙ্ক কার কার উপর নির্ভর করে ভাইয়া? তাপমাত্রা, ম্যাটেরিয়ালের উপর, মানে উপাদানের উপর নির্ভর করে, তাই না? তাহলে এই জিনিসটা সবসময় আমার মনে রাখবা যে y বা পীড়ন এর গুণাঙ্ক তোমার ইয়াংস মডুলাস, ঠিক আছে, আমার নাম মনে থাকে না। ইয়াংস মডুলাসটা কার কার উপর নির্ভর করে? টেম্পারেচারের উপর নির্ভর করে, আর উপাদান বা ম্যাটেরিয়াল যেটাকে বলে ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে, ঠিক আছে, এদের উপর কি করে? ডিপেন্ডেন্ট। ওকে, একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 10 মিটার এবং এর ব্যাস 0.2 সেন্টিমিটার। যদি ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক এত হয়, তাহলে তারের দৈর্ঘ্য এত বাড়াতে কি পরিমাণ বলের প্রয়োজন? এইটা ভাইয়া নর্মালি HW করার কথা, বাট আমার তো করে দিতে হবে, কিছু করার নেই। F = YAL ডিভাইডেড বাই L। y কত ভাইয়া? y দেখতে পাচ্ছ 2.1 × 10⁻11, তাহলে 2.1 × 10⁻11। a কত ভাইয়া? a কত? ব্যাস দেওয়া আছে, তাহলে এখান থেকে ব্যাসার্ধ কত বলতে পারবা? 0.1 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে পাই ইন্টু r1², তাহলে 0.1 × 10⁻2 এর স্কোয়ার, আচ্ছা, ডিভাইডেড বাই কি বলতো? বাই l। আচ্ছা, ইন্টু l দিতে হবে, 2.5 সেন্টিমিটার তুমি বাড়াবা, তাহলে 2.5 সেন্টিমিটার বাড়াইলে 2.5 × 10⁻2 ডিভাইডেড বাই বড় l কত? 10 মিটার, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 10, তাহলে এটা f কত হবে? 2.1 × 10⁻11 ইন্টু পাই ইন্টু 0.1 × 10⁻2 এটার স্কোয়ার ইন্টু 2.5 × 10⁻2 ডিভাইডেড বাই 10, তাহলে 525 পাইকে আবার ইয়া করলে 1.65 × 10⁻3 নিউটন, 1.65 × 10⁻3 নিউটন। 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 1.65 × 10⁻3 নিউটন।
ওকে, দেখো কি বলছে, একটি তারের দৈর্ঘ্য বিকৃতি যদি 0.02, পার্শ্ব বিকৃতি যদি 0.002, তাহলে এর পয়সনের অনুপাত কত? এটা কতবার জায়গায় আসে? আচ্ছা, পয়সনের অনুপাত জিনিসটা কি? সিগমা দিবা, এখানে মাইনাসটা আপাতত দেওয়ার দরকার নেই যেহেতু অপশনে আমার মাইনাস নাই, বাট হ্যাঁ মাইনাস দিয়েও তুমি করতে পারো। মাইনাস দিয়ে কেন করে? কারণ ওই যে আমার পার্শ্ব বিকৃতিটা যে চেপে গেছে, অর্থাৎ ছোট হয়ে গেছে, এইটা বোঝানোর জন্যই হচ্ছে মাইনাসটা দেয়। হ্যাঁ, আলাদা করে দিয়ে দেয়, সমস্যা নেই। তাহলে আমরা কি জানি? পয়সনের অনুপাত সমান সমান হচ্ছে পার্শ্ব বিকৃতি উপরে 0.002, আর নিচে কি দৈর্ঘ্য বিকৃতি থাকে, তাহলে 0.02। তাহলে এইটাকে ভাগ করলে 0.01 পাবা। তাহলে আমাদের এটা হচ্ছে পয়সনের অনুপাত। 0.01 আমার অ্যাকসেপ্টেবল ভ্যালু, ঠিক আছে, বাট 10 যেটা ছিল এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। এগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি আমরা একটু আগে বের করছি, এটা দেখে নেই, একবারে বের করা ছিল, সো খুব একটা প্যারা না নেই আমরা। এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, হ্যাঁ, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। তাহলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। ওকে, এরপর কি বলছে? ওয়াই কে এবং ইটা যথাক্রমে ইয়াং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক। যদি ইটা ইকুয়ালস টু 3k হয় তবে কি হবে? আচ্ছা, এদের একটা সম্পর্ক আছে, ঠিক আছে, সম্পর্কটা আমার খুব সম্ভবত মনে নাই, ওই সম্পর্কটা আমার একটু বের করে দেখতে হবে, ঠিক আছে। শোনো, ফার্স্ট অফ অল হচ্ছে এই সম্পর্ক আমার মনে নাই, এতে মানে আহামরি কিছু যায় আসে না, কিন্তু তোমার মনে থাকতে হবে, ঠিক আছে। এই সম্পর্কটা আমি কোনোদিনও মনে রাখি নাই, সামনেও মনে রাখবো না, ঠিক আছে। এটা আমার বের করতে হবে, দাঁড়াও গুগলে লিখলে পাওয়া যাইতে পারে। হ্যাঁ, কি বলতো, 1/, এই সম্পর্কটা 1/3k প্লাস 1/, হ্যাঁ, ইকুয়ালস টু আমাদের কি হয় 3/y। এই সম্পর্কটা আমরা জানি। আচ্ছা, আমাকে এখন তাইলে কি বের করতে বলছে? y সমান সমান কি হবে? আচ্ছা, এখানে একটা ভালো ব্যাপার, সেটা হচ্ছে আমাদের এই 3k কিন্তু কি বলতো আগেই আছে, সংনম্যতার কে এটা, হ্যাঁ, এটা চেঞ্জ করো না। ইটাটাকে দেয়া আছে হচ্ছে 3k। তাহলে এখন আমরা কি জানি? তাহলে 1/3k, এটা তো আগেই ছিল, প্লাস এখানকার 1/3k ইজ ইকুয়ালস টু আমাদের 3/y। ওকে, আচ্ছা, তাহলে এখন এটা লসাগু করলে 2/3k আসতেছে, আর এটা আসতেছে আমাদের 3/y। আচ্ছা, তাহলে y ইকুয়ালস টু কি হচ্ছে? y ইকুয়ালস টু হচ্ছে আমাদের 9k/2, তাহলে 4.5k। কত আসলো? 4.5k। ওকে, আচ্ছা, এরপরে আচ্ছা হ্যাঁ, দেখো কি বলছে, তামার কাঠিন্যের গুণাঙ্ক কত? তামার কাঠিন্যের গুণাঙ্ক সবসময় মনে রাখবা 4 × 10⁻10 নিউটন পার মিটার ইনভার্স 2, ঠিক আছে। এটা পরীক্ষায় যে কোনো বারই চলে আসতে পারে। আচ্ছা, সোনার ন্যানো পার্টিকেলের বর্ণ কি? আচ্ছা, দেখো এখন ন্যানো পার্টিকেলস, এটা আমার সাবজেক্ট, যদিও তোমার পড়া লাগবে। সেক্ষেত্রে সোনার ন্যানো পার্টিকেলের বর্ণ হচ্ছে লাল। ওকে, এই জিনিসটা মাথায় রাখো, তাইলেই হবে, সোনারটা মনে রাখলেই হবে। যদি কোনো তরলের তল সমতল হয়, আধারের প্রাচীরের সাথে তরলের স্পর্শকোণ কি হবে? এটা বলো তো। যদি কোনো, কি বলছে, তরলের তল সমতল হয়, হ্যাঁ, কি বলছে, তরলের তল সমতল হয়, তাহলে আমার আধারের সাথে প্রাচীরের, সরি, আধারের প্রাচীরের সাথে সমতল, ও তাহলে 90 ডিগ্রি হবে, তাহলে 90 ডিগ্রি হবে, স্পর্শকোণটা আমাদের 90 ডিগ্রি হবে। স্পর্শকোণ 120 ডিগ্রি হলে কৈশিক নলে তরল কি হবে? নিচে নামবে, জাস্ট নিচে নামবে, হ্যাঁ, কৈশিক তলে তরল কি হয়? আমাদের জাস্ট নিচে নামে। ওকে, আচ্ছা, এরপর কি বলছে, পদার্থের কোন বৈশিষ্ট্যের জন্য কাচের গায়ে পানি লাগে না? এটা হচ্ছে সংশক্তি বল।
এটা কি আমাদের সংশক্তি বল। যদি আসঞ্জন বল হইতো, এটার জন্য আমাদের গায়ে মানে কাচের গায়ে মানে কোন একটা ম্যাটেরিয়ালের গায়ে পানি লাগে, এই শক্তিটা হয়তো কি আসঞ্জন বল। কিন্তু কার জন্য পানি লাগে না, সেটা হচ্ছে আমাদের সংশক্তি বল। ঠিক আছে, দেখো কাচ ও বিশুদ্ধ পারদের বেলায় স্পর্শকোণের মান 140 ডিগ্রি, মোস্ট প্রবাবলি 140 ডিগ্রি, এটা মনে রাখো। একটি কৈশিক নলের ব্যাস 0.4 মিলিমিটার, একে এত নিউটন পার মিটার পৃষ্ঠটান এবং এত ঘনত্বের পানিতে ডুবানো হলো। ব্যাসার্ধ দ্বিগুণ হলে নলের কত উচ্চতায় পানি উঠবে। ঠিক আছে, এটা আমাদের এখন বের করা লাগবে। এটা বের করবো কেমনে? দেখো আমরা একটা জিনিস জানি যে এই উচ্চতা ইকুয়ালস টু এইচ ইকুয়ালস টু 2t, এর নিচে কি রো জি আর। ঠিক আছে, রো জি আর। ঠিক আছে, রো জি আর। বাট এখন কি বলছে, ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে আর প্রাইম দিয়ে দিই, সমস্যা নেই। তাহলে এখন কি হবে, এইচ ইকুয়ালস টু 2t, 2 ইন্টু টি। টি হচ্ছে এই যে 72 পৃষ্ঠটান, যেটা 10⁻3। আচ্ছা, এটা গেল ডিভাইডেড বাই রো কত দেওয়া আছে ভাইয়া, 1000 কেজি পার মিটার কিউব, এটা তো আমরা জানি। জি হচ্ছে 9.8, আর আর প্রাইম হচ্ছে ব্যাসার্ধ দ্বিগুণ করছো, দ্বিগুণ করছো মানে ব্যাসের সমান হয়ে গেছে, তাহলে 0.4 মিলিমিটার, 0.4 এর 10⁻3। তাহলে এখন আমাদের কি করা লাগবে ভাইয়া বলো তো? এখন আমাদের ক্যালকুলেশন করা লাগবে 2 ইন্টু 72 ইন্টু 10⁻3, আচ্ছা, ডিভাইডেড বাই 10⁻3 ইন্টু 9.8 ইন্টু 0.4 ইন্টু 10⁻3, তাহলে 0.0363 মিটার। এইটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এটা কি হইলো আমাদের অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে আমাদের, পতনশীল বস্তুর উপর তরল বা গ্যাসের সান্দ্রতা প্রবাহের জনিত স্ট্রোকসের, ভাই এই যে কঠিন সমীকরণটা, হ্যাঁ স্ট্রোকসের সমীকরণটা, এটা মাথায় রাখো। এটা কার সমীকরণ? এটা হচ্ছে আমার সান্দ্রতার সমীকরণ। হ্যাঁ, ওকে, সান্দ্রতার সমীকরণ। আচ্ছা, দেখো পৃষ্ঠটান কি, পৃষ্ঠটান হলো আমাদের বল বাই দৈর্ঘ্য। হ্যাঁ, বল বাই দৈর্ঘ্য, পৃষ্ঠটান হচ্ছে আমাদের বল বাই দৈর্ঘ্য। একটি, আচ্ছা আমার এখানে অফ হয়ে গেছিল, স্ক্রিন অফ হয়ে গেছিল। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা পড়ছি যে পৃষ্ঠটান হলো বল বাই দৈর্ঘ্য। ওকে, এরপর কি বলছে, একটি সাবান দ্রবণের পৃষ্ঠটান এত এত মিটার ব্যাসার্ধ হলে এই সাবানের বুদবুদের পৃষ্ঠ শক্তি নির্ণয় করে। তাহলে পৃষ্ঠ শক্তির জন্য আমরা কি জানি, ইকুয়ালস টু টি ইন্টু এ। আচ্ছা, তাহলে টি কত দেয়া আছে ভাইয়া? টি দেয়া আছে হচ্ছে আমার 20 ইন্টু 10⁻3। এ কত দেয়া, দেখো ব্যাসার্ধ দেয়া আছে, তাহলে বুদবুদ কি গোলক আকার না, 4 পাই ইন্টু 3 ইন্টু 10⁻3 এর স্কোয়ার। এর সাথে আমার 2 দিয়ে গুণ দিব। কেন 2 দিয়ে গুণ দিব? কারণ দুইটা সারফেস। ঠিক আছে, ওকে, তাহলে 2 দিয়ে গুণ দিলে আমার কি হলো, সাবানের সারফেসের জন্য আমরা 2 দিয়ে গুণ দিচ্ছি, দেওয়ার পরে এটা অ্যান্সার বের করলে দেখবা 4.52 ইন্টু 10⁻6 আসছে। তাহলে 4.52 ইন্টু 10⁻6। সবসময় মনে রাখো এই 2 দিয়ে কিন্তু গুণ দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা দুইটা পৃষ্ঠের কথা চিন্তা করতেছি, যে গোলক, যে গোলকের বাহিরের পৃষ্ঠটা ভিতর থেকে তো ফাঁপা না, ও ভিতরের পৃষ্ঠটাও, এই জন্য আমরা দুই সাইডের কথা চিন্তা করে 2 দিয়ে গুণ দিচ্ছি। এইভাবে মনে রাখতে পারো 4.52 ইন্টু 10⁻6 জুল। ওকে, সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা কোনটা বলো? সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা হচ্ছে এইটা, এটা মনে রাখো, ml−1 T−1। যেসব তরল কাচকে ভেজায় না তাদের স্পর্শকোণ কি? তাদের স্পর্শকোণ অবভিয়াসলি 90 ডিগ্রির চেয়ে বড়। স্থূলকোণ, তাই না, কাচকে ভেজায় না যারা। যদি স্পর্শকোণ 90 ডিগ্রি এর কম হয়, দেখো যদি স্পর্শকোণ 90 ডিগ্রি এর কম হয়, তবে তরলের পৃষ্ঠ হবে অবতল। হ্যাঁ, তরলের পৃষ্ঠ হবে অবতল, এগুলো কিন্তু মনে রাখো। আর যদি 90 ডিগ্রির চেয়ে বেশি হয়, তাহলে কি হবে, উত্তল হবে। একটা জিনিস কখনো চিন্তা করছো যে তুমি যখন গ্লাসে পানি ঢালো, তখন গ্লাসটা ভরে যাওয়ার পরেও মনে হয় যে ফোটায় 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 পানি দিলেও জিনিসটা আর কি পড়ে না। ঠিক আছে, মানে পানিটা উপচায় পড়ে না। এখানে আমাদের
পৃষ্ঠ শক্তির ব্যাপার আছে, পৃষ্ঠটানের ব্যাপার আছে, এটা ঠিক আছে, বাট ওই তলটা কি তল হয়, উত্তল তল হয়, এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, ওইটাকে উত্তল তল বলে। আর যারা লেন্স পড়ছো তারা তো উত্তল তল অবতল তল চেনই। নিচের কোনটি স্থিতিস্থাপকতার জন্য সঠিক সমীকরণ? এইটা আবার কি, এটা কিছুই না। এখানে ইটা ইকুয়ালস টু এফ বাই এ থিটা, এই থিটাটা কিসে আছে, এই থিটাটা হচ্ছে আমাদের থিটা সি অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে রেডিয়ানে আছে, হ্যাঁ, যেটা হচ্ছে রেডিয়ানে আছে। ওকে, এরপর কি যদি স্পর্শকোণ 90 ডিগ্রির কম হয় তবে তরলের পৃষ্ঠ কি হবে? দেখো, স্পর্শকোণ 90 ডিগ্রি কম হলে তরলের পৃষ্ঠ অবতল হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাইলে মোটামুটি আজকে এই পর্যন্তই, ঠিক আছে। নেক্সট মানে ভিডিওগুলো দেখতে থাকো, এন্ড ভিডিও একের পর এক আসবে। তো যাই হোক, আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ যতটুকু পসিবল তোমাদেরকে ফ্রি সাপোর্ট দিব, তোমরাও আমাদেরকে উৎসাহ দিও। আল্লাহ হাফেজ।